তো রাজনীতিক নন না, সুদের ব্যবসায়ী। উনি গ্রামীণ ব্যাংক করেছেন, নিজের ট্যাক্সের টাকা যেন দিতে না হয়, তারপরে যা বাকি ছিল সেগুলো মওকুফ করে নিয়েছেন। খুব ধূর্ত লোক না, তার কাছে তো দেশের ভালো কিছু আশা করা যায় না। এই বৈষম্যহীন সমাজ কি আপনি ডক্টর ইউনূসের কাছে প্রত্যাশা করেন? না না, তার কাছে প্রত্যাশা করি না। সে একেবারেই দেশের কথা ভাবে না, সে নিজের কথাই ভাবে হয়তো। দেশ চালানোর বা দেশের ক্ষমতায় থেকে কি করতে হবে, তিনি তো রাজনীতিক নন না, সুদের ব্যবসায়ী। উনি গ্রামীণ ব্যাংক করেছেন, নিজের ট্যাক্সের টাকা যেন দিতে না হয়, তারপরে যা বাকি ছিল সেগুলো মওকুফ করে নিয়েছেন। খুব ধূর্ত লোক না, তার কাছে তো দেশের ভালো কিছু আশা করা যায় না। এতদিন থেকে তিনি যা প্রমাণ দিলেন, এই যে মব সন্ত্রাস হচ্ছে, এই যে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, তারাও তো মানুষ দেশের। তারপর এই যে এতগুলো সাহিত্যিক, সাংবাদিক এবং যারা আওয়ামী সমর্থক ছিল তাদেরকে জেলে ভরে রেখেছেন, কত মানুষকে খুন করা হয়েছে, কত মানুষ ভয়ে দেশ থেকে চলে গেছে, এইসব তো অরাজকতা চলছে। তিনি তাদের এইসবের বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেননি। আসলে এইসবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এবং দেশকে সুস্থভাবে পরিচালনা করা, এগুলো তো তার উদ্দেশ্য নয় না। এখন তাকে তো আমরা কেউই চাই না। যারা চেয়েছিল একটা সময়, জুলাই যারা চেয়েছিল, তারা তো বুঝে গেছে, তারা তো আর কেউ চায়নি, কেউ চায় না তাকে। এখন তিনি যত তাড়াতাড়ি বিদায় হন তত ভালো। যদি পলিটিশিয়ানরা ক্ষমতায় আসেন, তার ভালো। তারা যদি মন্ত্রী হন, তারা যদি প্রধানমন্ত্রী হন, তাহলে যদি দেশের কোনো উন্নতি আশা করা যায়। তবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই আমরা চাইছি, মানুষ চাইছে। আমরা চাইছি না কোনো ধর্মান্ধ অপশক্তি এখানে এসে রাজত্ব করুক, বা তাদের শরিয়া আইন চালু করুক, বা খেলাফতের দিকে ধাবিত হোক, বা নারীকে ঘরবন্দি করুক। অলরেডি তো এক জামাতে আমির বলে দিয়েছে নারীর কাজের সময় নাকি কমিয়ে 5 ঘন্টা করবে, এরপর 0 করবে। মেয়েদেরকে ঘরবন্দি করার এই তো তাদের ছলচাতুরি না, এই তো তাদের ইচ্ছে। তারপর ওই যা দেখলাম কিছুদিন আগে, যে এই ইসলামী ছাত্র শিবির হয়তো রাকসুতে জিতেছে, এদের যে বোরখাওয়ালা চেহারা দেখলাম, এখন ভাবছি যে ছাত্র শিবির যদি এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে, হ্যাঁ, ছাত্র সংসদে আসে, আর এইদিকে যদি দেশের সংসদ নির্বাচনে যদি এই জামাতে ইসলামী আসে, তাহলে দেশের কি অবস্থা হবে? সব মেয়েদের বোরকা পরাবে, মেয়েদের ঘরবন্দি করবে, তারপর মেয়েদের শিক্ষা বন্ধ করবে, মেয়েদের স্বনির্ভরতাও বন্ধ করবে, ঠিক আফগানিস্তানের মতো। মাঝে মাঝে মনে হয় যে আফগানিস্তানের চেয়েও খারাপ অবস্থার দিকে যাবে এই দেশ। এখান থেকে বের হওয়ার উপায় কি? আপনার কি মনে হয় ডক্টর ইউনূস সরকার নির্বাচন দেবে, নাকি এই যে একটা জিহাদি সরকার তারা গঠন করেছে, এই সরকার কি তারা দীর্ঘদিন টানতে চায়? এরকম অভিযোগ কিন্তু আছে। হ্যাঁ, এইরকম টানতে চাইবে তো, কারণ নির্বাচনের কথা তো এর আগেও বলেছে, কিন্তু সেই নির্বাচন তো দেয়নি। এখন দেখা যাক, ফাইনালি সবাই আশা করছে এইবার বোধহয় নির্বাচনটা সত্যিই হবে। সত্যি হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসুক ক্ষমতা, এটাই চাই। তবে এই যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগকে ব্যান করা হবে, এটা ঠিক না। না, গণতন্ত্রে সবারই পার্টিসিপেশন দরকার, সব দলেরই। এবং আমি যেটা মনে করি, একটা দলকেই বাদ দেওয়া উচিত, সেটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল। কারণ রাজনৈতিক দল যদি ধর্মভিত্তিক হয়, সেটা কিন্তু দেশের কোনো মঙ্গল বয়ে আনে না, অমঙ্গল ছাড়া। সুতরাং জামাতে ইসলামীকে নিষিদ্ধ করা হোক। তারপর আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা বাতিল করা হোক। কারণ আওয়ামী লীগ একটা অন্যায় করেছে অনেক নিজেদের শাসনামলে, কিন্তু তারপরও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তারা ধর্মভিত্তিক রাজনীতি করছে না, যদিও তারা ক্ষমতায় এসে ধর্মকে খুবই ব্যবহার করছে।
ধর্মকে খুবই ব্যবহার করেছে বিএনপি, ধর্মকে খুবই ব্যবহার করেছে জাতীয় পার্টি। কে না করেছে? কে দেশের কথা ভেবেছে? দেখুন, দেশের কথা কেউই ভাবেনি, দেশের উন্নতির কথা কেউই ভাবেনি। সবাই নিজেদের আখের গুছিয়েছে, টাকা পয়সা লুটপাট করেছে, দেশের সর্বনাশ করেছে। তারপরও আমরা ওদের মধ্যেই আমরা খুঁজি যে কেউ ভালো কেউ আসুক, কারণ আগে ভালো ছিল না, এখন হয়তো সংশোধন করবে নিজেকে, এইসব ভাবি। আওয়ামী লীগের ব্যাপারেও ভাবি, বিএনপির ব্যাপারেও ভাবি, অন্য যে পার্টি আছে সব পার্টির ব্যাপারে ভাবি যে ঠিক আছে, ওরা যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো বোধহয় সংশোধন করবে, হয়তো দেশ একটা সুষ্ঠু গণতন্ত্রের পথে যাবে, দেশে হয়তো ইকুয়াল সোসাইটি, তারপর বৈষম্যহীন সমাজ, তারপর নারীর অধিকার, মানবাধিকার সবই বজায় থাকবে, বাক স্বাধীনতা বজায় থাকবে, হ্যাঁ, এই ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে। এগুলো দেখি, জানি না এগুলো স্বপ্ন কিনা, জানি না বাংলাদেশের মতো দেশে কোনোদিনই আর সুস্থ রাজনীতি সম্ভব হবে কিনা। তারপরে তো আমরা আশা করতে দোষ আমাদের, আমরা তো আশাই করছি না, আর আশাই করছি। আর আমি লিখছি আমার যেটুকু, আমি তো আর দেশে নেই, দেশের বাইরে থেকে দেশের কথা ভেবে যতটুকুই লিখছি, ওই লিখছি যে লিখছি দেশকে যেন, দেশে যেন ধর্মনিরপেক্ষতা থাকে, দেশে যেন গণতন্ত্র বজায় থাকে, বাক স্বাধীনতা থাকে, মানবাধিকার, নারীর অধিকার, এইসব থাকলেই তো যথেষ্ট। সবার যদি অন্ন বস্ত্র বাসস্থান, বাসস্থানের নিশ্চয়তা হয়, যদি নিরাপত্তা থাকে, শিক্ষা স্বাস্থ্য যদি শিক্ষা স্বাস্থ্যের নিশ্চয়তা যদি থাকে, তাহলেই তো দেশের মানুষ সুখে থাকবে, ভালো থাকবে। এটাই চাই। বেঁচে থাকাকালীন আর দেখে যেতে পারবো কিনা দেশের সবাই ভালো আছে, তারপরে আমরা যতদিন না দেশের ভালো হয় ততদিন তো আমাদের সংগ্রাম লড়াই চালিয়ে যেতে হবে। আপনি যেই স্বপ্নের কথা বলছেন, আপনি দেখেছেন ডক্টর আলী রিয়াজের যে সংবিধানের যেই সংস্কার প্রস্তাবগুলো তারা চূড়ান্ত করে এনেছে, সব রাজনৈতিক দল সেখানে স্বাক্ষরও করেছে, সেখানে তো আপনার স্বপ্নের ছিটে ফোটাও নেই, কিছুই নেই। একটা আলী রিয়াজ কেন এইরকম নষ্ট হলো আমি জানি না। আমি তাকে অনেক আগেই চিনতাম, ছোটবেলায় তার বইও পড়েছি। ওই ছোটবেলা না, মানে আমার যখন উনি বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন থেকেই তার নাম জানি, তার বই পড়েছি। এবং তার যে বড় ভাই আলী আনোয়ার, উনি আমাকে খুব স্নেহ করতেন। এরা সবাই প্রগতিশীল ছিলেন, এরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতেন, এরা নারীর সমান অধিকারে বিশ্বাস করতেন। তারপর কি হয়েছে আমি জানি না। বিদেশে যারা থাকে, ইউরোপ আমেরিকায় থাকলে মানুষ আরো সভ্য হয়, কিন্তু এরা দেখছি এতকাল সভ্য দেশে থেকে সভ্য হওয়ার বদলে অসভ্য হয়েছে, আরো অশিক্ষিত হয়েছে, আরো ধর্মান্ধ হয়েছে, আরো সংকীর্ণ মনা হয়েছে। সেটা খুব দুঃখ দেয়, কিন্তু কি করব। আপনি বলছিলেন যে ডক্টর ইউনুস ধূর্ত, সেই ডক্টর ইউনুস বলছেন আমরা এই সংবিধান যেই মানে জুলাই সনদ ঘোষণা করা হলো সেদিন তিনি বলছিলেন যে আমরা এখন বর্বর থেকে সভ্য হলাম। এখন আমি বলছি না যে মানুষ খুব সভ্য ছিল আগে, কিন্তু এটা তো নিশ্চিত যা আমরা দেখেছি, যা একেবারেই সভ্যতার লক্ষণ নয়। আমরা দেখেছি বর্বরতার চূড়ান্ত রূপ, যে যার ইচ্ছে যাকে ইচ্ছে মেরে ফেলছে, কোনো কারণ ছাড়াই মানুষকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, বন্দি করা হচ্ছে, জঙ্গি জিহাদিদের জেল থেকে মুক্ত করা হচ্ছে, হ্যাঁ, যত ভাস্কর্য আছে দেশে, যত মিউজিয়াম আছে ভেঙে ফেলা হচ্ছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এগুলো তো বর্বরতার চূড়ান্ত। আমাদের গর্ব কি? বাংলাদেশ নামের একটা নতুন দেশের গর্ব তো মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, তারপর আমরা যা এই দেশের যে ৭২-এর সংবিধান আমরা রচনা করেছি, যেটা আমাদের গর্ব, সেগুলোকে মুছে ফেলা, সেগুলোকে উড়িয়ে দেওয়া, আর আমাদের ইতিহাসের যে গর্বের
দিক ছিল, সেগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া, এগুলোই তো বর্বরতা। তিনি যা ইচ্ছে তাই বলেন, কিন্তু মানুষ তার বিশ্বাস করবে না। মানুষ একবার ভেবেছিল, সেই জুলাইয়ে ভেবেছিল যে, আর অগাস্টের শুরুতে ভেবেছিল যে ইউনূস সাহেব তো বেশ নোবেল প্রাইজ শান্তিতে পেয়েছেন, তিনি বোধহয় শান্তি আনবেন দেশে। তিনি শান্তির বদলে তো অশান্তি এনেছেন। এখন দেখা যাক, আমরা বসে আছি নির্বাচনের জন্য। তিনি নির্বাচন আদৌ দেবেন কিনা জানি না, কিন্তু যদি দেন তাহলে হয়তো দেশের অবস্থা আবার একটু ভালোর দিকে যেতে পারে। অন্তত এই মব সন্ত্রাসের জঙ্গি জিহাদির তাণ্ডব থেকে তো মানুষ মুক্তি পাবে। আপনি বলছিলেন যে নির্বাচনের জন্য যে অপেক্ষা করছেন, সেখানে একটা মুক্তিযুদ্ধের দল সরকার গঠন করুক, ক্ষমতায় আসুক, নির্বাচিত হোক। তো দেশে মুক্তিযুদ্ধের দল এখন কাদেরকে আপনি দেখেন? না, জামাতে ইসলামী ছাড়া, জামাতে ইসলামী যেহেতু ওই দেশদ্রোহীদের মধ্যে আছে, রাজাকার, আলবদর, আল শামস, এগুলো জামাতে ইসলামীর মধ্যেই আছে। এবং জামাতে ইসলামী যেহেতু এই দলটা মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে বিশ্বাস ছিল না তাদের, তারা পাকিস্তানপন্থী লোক, জামাত ইসলামীর লোকেরা। এখন তারা নানা কথাই বলতে পারে, কিন্তু আমরা তো ইতিহাসটা জানি, তাদের ভূমিকা কি ছিল, ধর্মান্ধদের ভূমিকা কি ছিল, এই ইসলামিস্টদের ভূমিকা, জেহাদিদের ভূমিকা, জামাতিদের ভূমিকা কি ছিল আমরা জানি। সুতরাং তারা ছাড়া আর সব দলকেই আমি মুক্তিযুদ্ধের পক্ষের দল বলি। তারা হয়তো তারা হয়তো অনেকটাই বদলে গেছে, সেইভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে না হয়তো, কিন্তু তাদের আমি মনে করি আর বাকি সবাই মুক্তিযুদ্ধের পক্ষের দল। জি। এখন আপনি আজকে শেখ হাসিনার সাক্ষাৎকারটি পড়েছেন, কেমন লেগেছে তার সাক্ষাৎকারটি? হ্যাঁ, আমি কিছু পড়েছি। সেটা হলো, তিনি অস্বীকার করছেন যে তিনি পুলিশকে গুলি করার অর্ডার দেননি। যদি না দিয়ে থাকেন, আমরা তো জানি কারা এতগুলো মানুষকে খুন করেছে। যারা পুলিশদের খুন করেছে তারাই ওই ছাত্রদের, শিশুদের খুন করেছে। কারণ আমরা কিছু মানুষকে দেখেছি যে হঠাৎ কোত্থেকে এসে গুলি লাগলো, পড়ে গেল। তারা যে পুলিশ যে সেগুলিগুলো করেনি সেটা তো আমরা বুঝতেই পারি, মানুষ বুঝতে পেরেছে। আর শুধু তাই নয়, এই জিহাদিরা যারা এই জুলাই আন্দোলন করেছে, তাদের কেউ কেউ তো বলেছে যে তাদের ওই খুনগুলো করতেই হতো, মেট্রো রেলে আগুন দিতেই হতো, কারণ এসবই তাদের প্ল্যান অনুযায়ী তারাই সব করেছে, যেন তারা আন্দোলনকে সফল করতে পারে। সুতরাং তারাই স্বীকার করেছে যে তারা ওই ভায়োলেন্স গুলো করেছে। হ্যাঁ, সুতরাং তাদের মধ্যেই হয়তো লোক ছিল যারা যারা এরকম মানুষ খুন করেছে। সুতরাং কি হবে, দেখানোর জন্য, যা দেখো সরকার কত ছাত্রদের খুন করছে। সুতরাং মানুষ যেন শেখ হাসিনার উপর আরো বিরক্ত হয়, আরো আরো বেশি ক্রোধ যেন তাদের জাগে, তারা যেন শেখ হাসিনার আরো পতনের জোর দাবি চালায়। সেই জন্য ওটা বিরোধীদের বা ওই জঙ্গি জিহাদিদের প্ল্যান হতেই পারে, তারা নিজেরাও স্বীকার করেছে। এখন শেখ হাসিনা যেহেতু বলছেন যে তিনি কোনো অর্ডার দেননি, হয়তো পুলিশ বা আর্মিদের কাউকে এখন দেখা যাবে না, যে মানে হয়তো কোনো প্রমাণ নেই যে তিনি তিনি গুলির অর্ডার দিয়েছেন বা মানুষকে খুন করার জন্য বলেছেন। যদি যদি থাকতো, তার পুলিশ বা আর্মি এসে বলতো যে না, উনি তো বলেছেন আমাদের। কিন্তু যেহেতু সেটাকে বলছে না, আর এদিকে এদিকে জিহাদিরা বা সেই জুলাই আন্দোলনের সেই সেই জিহাদিরা স্বীকার করেছে যে তারা ভায়োলেন্সও করেছে তাদের স্বার্থে, পতনের স্বার্থে, হ্যাঁ, এই অভ্যুত্থানের স্বার্থে। তাহলে তো বোঝাই যায় তাহলে এতগুলো মানুষ খুন কারা করেছে। যে নৃশংসভাবে পুলিশদের খুন করা হয়েছে, আমি কিছু ছবি দেখেছি, যেভাবে আম, তাদেরকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে, গুলি করে করা হয়েছে, যেভাবে তাদেরকে মেরে আবার উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। এত নৃশংসতা যারা করতে পারে, হ্যাঁ,
তারা তো মানুষ খুন করতে তাদের কোনো অসুবিধে হবে না, তাদের জেতার জন্য, এই সরকারের পতনের জন্য। এটা তাদের প্ল্যান ছিল। সেই যে মেটিকুলাস প্ল্যানের কথা বলেছে, এগুলো তো প্ল্যানেরই অংশ হতে পারে। সেটা এতে অবাক হওয়ার কিছু নেই। জি। এমনিতে ওভারঅল শেখ হাসিনার সাক্ষাৎকারটি কি বুঝলেন? বাংলাদেশে এখন শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে একটা বেশ শোরগোল পড়ে গেছে, আপনি জানেন। শোরগোল কেন? নানান কারণে। প্রথমত একজন সাংবাদিক আছেন খালেদ মহিউদ্দিন, আমি জানি না আপনি ওনাকে চেনেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। নাম শুনেছি, দেখেছি। উনি বলেছেন যে যদি তাকে জেলেও নেওয়া হয় তবু তিনি শেখ হাসিনা যদি তাকে সাক্ষাৎকার দিতে চান তিনি নেবেন। এই নিয়ে তার যারা সমর্থক, তার যারা ভক্তকুল কিংবা জুলাই আন্দোলনকারী তারা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে যে কেন কেন প্রতিক্রিয়া জানাবে? একটা সাংবাদিকের রাইট আছে যে কারো সাক্ষাৎকার নেওয়া। এতে তো আর এখন শেখ হাসিনা কি ভাবছেন, কি করবেন ভবিষ্যতে, কি চাইছেন, এগুলো তো খুব জানা মানুষের জন্য জরুরি। মানুষের আগ্রহ থাকবে। সুতরাং তার সাক্ষাৎকার নিলে সেটা জনগণ শুনবে, বা এটা যদি লিখিত সাক্ষাৎকার থাকে তাহলে পড়বে। একজন সাংবাদিক তো নিরপেক্ষ থাকা উচিত। যদিও আমাদের দেশে আমি দেখি যে সাংবাদিকরা মোটেও নিরপেক্ষ নন। যখন যে সরকার আসে তাদের বেশ তাদের তাদের কাছে গিয়ে তাদের প্রশংসা করতে ব্যস্ত থাকে। এইগুলো হচ্ছে নিরপেক্ষতা। সাংবাদিকরা এত নিজেদের নিরপেক্ষতা এত নষ্ট করেছে, নিজেদের রেপুটেশন এত নষ্ট করেছে, সেই জন্য জনগণ ভেবে নিয়েছে সাংবাদিকদেরও পক্ষ থাকা উচিত।